ওয়াই মক্কা? বিকজ এখানে মক্কা এটা মুসলিম সেন্টিমেন্টের একটা অংশ, কিন্তু দিন শেষে শুধুমাত্র হরমুজ দিয়ে ইরান কিন্তু দাঁড়িয়ে গেল। ইসরায়েলের প্রচণ্ড ইন্টারেস্ট হলো ইউএসের সাথে, কারণ কি আইপ্যাক, আপনি এটা ইসরায়েলি একটা জিউস লবি যেটা মানে সরকারকে ফেলে দিতে পারে, এই পরিমাণ ক্ষমতা রাখে। পাকিস্তান এখন তার অবস্থান থেকে গ্র্যাজুয়ালি দেখেন বিশ্ব রাজনীতিতে একটা প্রভাবক শক্তি হিসেবে দাঁড় করার চেষ্টা করছে। এর মূল হাতিয়ার হচ্ছে তার নিউক্লিয়ার পাওয়ার। এই ত্রিদেশীয় অন্তর্বর্তী যে বিষয়গুলি বললেন, অভ্যন্তরীণ আপনার বেলুচিস্তান এবং কাশ্মীর, দিস ইজ আ রুটিন ম্যাটার তাদের জন্য। গত 9-10 বছরে এই রোহিঙ্গা ইস্যুকে নিয়ে বাংলাদেশ কোনো ধরনের কার্যক্রম করতে পারল না, এবং যা করেছে অরণ্য রোদনের মতো। কোথাও যুদ্ধ, কোথাও যুদ্ধের প্রস্তুতি, আবার যুদ্ধ মোকাবেলায়ও গড়ে উঠছে প্রতিরক্ষা জোট। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের আজকের অতিথি ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ এবং জনতা দলের চেয়ারম্যান মোহাম্মদ শামীম কামাল। মোহাম্মদ শামীম কামাল, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। ধন্যবাদ। আপনি একসময় সামরিক বাহিনীতে ছিলেন এবং সামরিক বাহিনী থেকে আজকে সরাসরি ভূ রাজনীতির নিয়ে বহুদিন কাজ করেছেন বিদেশে। এখন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং আপনার সামরিক বাহিনীর সর্বশেষ পদবি ছিল ব্রিগেডিয়ার জেনারেল। তো সুতরাং এই সামরিক প্রতিরক্ষা ও সামরিক বিষয়ে আপনি উপযুক্ত ব্যক্তি হবেন। প্রথমেই প্রশ্ন করি, গত 7 আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে যে প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে এবং সেটি হয়েছে মক্কা নগরীতে, মক্কা জোট হিসাবে পরিচিত, মক্কা প্রতিরক্ষা জোট। এর উদ্দেশ্য কী? জি, আপনাকে ধন্যবাদ, এবং চর্চাতে এবার প্রথম আসলাম, সেই জন্য আপনাকে আরও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, ভূ রাজনৈতিক ক্যানভাসটা কোনো বিচ্ছিন্নভাবে বিবেচনা করার সুযোগ নাই। এখন মক্কা প্রতিরক্ষা প্যাক্ট যেটা হয়েছে, এখানে যে 3টি রাষ্ট্রের কথা আমরা শুনতে পাচ্ছি, যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, এটার নামের মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে। ওয়াই মক্কা? বিকজ এখানে মক্কা এটা মুসলিম সেন্টিমেন্টের একটা অংশ। দ্বিতীয়ত হলো, এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মুসলমানদের সুন্নি বিশ্বের যে নেতৃত্ব, সেটাকে কিন্তু ইঙ্গিত করছে। এটা কেন করা হয়েছে? এটা মূলত আপনার 2023-এর অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলতে শুরু করেছে, এবং তার প্রেক্ষিতে হামাসের সেই ইসরায়েলি অপহরণ থেকে যে ঘটনাটা শুরু হলো, তারপর থেকে 2 দফায় বড় আকারে যুদ্ধ সংগঠিত হলো। তো প্রথম পর্যায়ে ইসরায়েলের সাথে সরাসরি যে আপনার আকাশ মানে যুদ্ধ যেটা হলো, ড্রোন, ইউবি মিসাইল দিয়ে, এবং সেখানে প্রথম পর্বের যে যুদ্ধ, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করলো ইরানে বোম্বার্ডমেন্ট করার পরে। কিন্তু দ্বিতীয়বার যখন যুদ্ধটা শুরু হলো, তখন কিন্তু ইউএস ইসরায়েল ওয়ার অন ইরান। তো তারপর থেকে কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি ভীষণভাবে বিঘ্নিত, এবং মধ্যপ্রাচ্যের বড় ধরনের প্যারাডাইম শিফট হয়েছে। তো তার প্রেক্ষিতে সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখতে পেলাম, যে জ্বালানির বিষয়টা অনিরাপদ হয়ে গেল পুরা গোটা বিশ্বে। কিন্তু এটা যুদ্ধ শুধু সামরিক যুদ্ধ নয়, এটা বাণিজ্যিক যুদ্ধ, এটা জ্বালানির যুদ্ধ, যেভাবেই আপনি ব্যাখ্যা করেন না কেন। তো এই পর্যায়ে এমন একটা মানে সময় আসলো, যে যখন ইরানকে প্রায় কোণঠাসা করে যৌথভাবে ইসরায়েল এবং ইউএসএ তার উপরে এই সাঁড়াশি আক্রমণটা পরিচালনা করলো এবং তাকে কোণঠাসা করে ফেললো। কিন্তু লক্ষণীয় বিষয়, ইরান এই পরিস্থিতিকে মোকাবেলা করে এই পরিস্থিতিকে উতরেই শুধু গেল না, এবং অত্যন্ত প্রচণ্ড দাম্ভিকতা, প্রচণ্ড দক্ষতার সাথে শক্তি নিয়ে তারা এটা রিটালিয়েট করতে সক্ষম হলো। এমনভাবে বিষয়টা যখন যুদ্ধ শুরু হয়, তখন আমি বলেছি অনেক শোতে, যে নৈতিকভাবে এবং ফিজিক্যালি ইরানকে পরাজিত করা সহজ হবে না, কারণ ইরানের সবচেয়ে মারাত্মক হাতিয়ার হচ্ছে হরমুজ। এখন কেন সৌদি আরব এরকম একটা উদ্যোগ নিল, তার মূল কারণ হচ্ছে কিন্তু তার জ্বালানি সরবরাহ পৃথিবীতে। এখন দেখুন যে মধ্যপ্রাচ্যের যে মুসলমান যে আপনার স্ট্রাকচার, এর মধ্যে 85% হলো সুন্নি সম্প্রদায়,
আর 15% হলো শিয়া সম্প্রদায়। এখন শিয়া বিশ্বকে নেতৃত্ব দেয় ইরান। মধ্যপ্রাচ্যে শুধু ইরান যেমন সরাসরি যুদ্ধ করছে, আবার সাইড বাই সাইড প্রক্সি করছে কাকে দিয়ে? লেবাননে হিজবুল্লাহকে দিয়ে, ইয়েমেনে হুতিদেরকে দিয়ে, এবং ইরাকের কোনো কোনো জায়গায় যেখানে শিয়া অধ্যুষিত এলাকা তাদের একটা জোট আছে। এখন যে কোনোভাবেই হোক এটা প্রকারান্তে ইউএস ব্লকেড করেও ইরানকে কিন্তু এটা নিবৃত্ত করতে পারলো না। আমরা মানে পাগলা রাজা ট্রাম্পের অনেক ধরনের ঘোষণা, সভ্যতাকে মুছে ফেলার মতো ইঙ্গিত, এগুলো অনেক কিছু শুনেছি, কিন্তু দিন শেষে শুধুমাত্র হরমুজ দিয়ে ইরান কিন্তু দাঁড়িয়ে গেল। সর্বশেষ যে অবস্থানটা এবং এত যে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইরান যখন ঐক্যবদ্ধভাবে জিনিসটাকে মোকাবেলা করলো, আপনি জানেন যে খামেনি থেকে শুরু করে তাদের শীর্ষ নেতা অনেককে হারিয়েছে, অনেক মিলিটারি লিডার হারিয়েছে, বাট তারপরে কিন্তু তারা বিন্দুমাত্র ছাড় দেয়নি এবং কোনো জায়গায় আপোষ করেনি। আচ্ছা, এখন আসেন যে পুরা পরিস্থিতিতে এমন হয়েছে যে কে এই যুদ্ধে জয়লাভ করলো, কে হারলো বোঝা যাচ্ছে না, বাট নৈতিকভাবে ইরান যে জয়লাভ করেছে তাতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ যে ইরানের যে স্ট্যান্ড, সেটা হচ্ছে ওমানের সাথে একটা তার চুক্তি করে কি চুক্তির মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে যে হরমুজ দিয়ে যারা এই ভবিষ্যতে জ্বালানি পরিবহন করবে তাদেরকে একটা ট্যাক্স দিতে হবে। এখানে ওমানও খুশি, কারণ ওমান তো কিছু বাড়তি পাওনা পাচ্ছে, এবং এইটা কোনোভাবে নিবৃত্ত করতে পারলো না। এখন দেখেন হরমুজ, আমি তো মনে করি যে পারমাণবিক অস্ত্রের থেকে হরমুজ শক্তিশালী হাতিয়ার ইরানের। এখন যেহেতু বিশ্বের 20% জ্বালানি এটা দিয়ে পরিবাহিত হয়, এরপরে যখন করলো যে বিকল্প পথ দিয়ে লোহিত সাগর দিয়ে বাবেল মান্দবে যখন আসতে চাইলো, সেই জায়গাটাতে ইয়েমেনে হুতিদেরকে দিয়ে ইরান ইন্টারফেয়ার করতে চাইলো। যখন ইরান কোনোভাবে পেরে উঠছিল না, আপনি দেখুন ইরানের টার্গেট শুধু ইসরায়েল নয়, যত সুন্নি কান্ট্রি আছে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, সেখানেও কিন্তু ইরান আক্রমণ করলো। একটাই কারণ, ইরানের আসলে ওয়ালে পেট থেকে গিয়েছে, এবং প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবেই হোক না কেন এইসব দেশকে আক্রমণ করা তার জন্য একেবারে লেজিটিমেট হয়ে তার যুদ্ধটা কি শিয়া সুন্নি মধ্যকার যুদ্ধ? না, তা আমি বলবো না, শিয়া সুন্নির মধ্যে বলবো না, কারণ যুদ্ধটা তো বেসিক্যালি শুরু হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে। আপনার হান্টিংটনের যে ক্লাসেস অফ সিভিলাইজেশন যেটা বলে, এটা কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির কথা বলে না। সুতরাং আমরা যদি তার এই কথাটাকে গ্রহণ করি, তারপরেও এখন আসেন যে কেন এখানে জোটটা করা হলো। জোটটা করা হলো কিন্তু মূল কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ এই জন্য, দেখুন 3টা দেশ এখন পৃথিবীতে মুসলিম যে পারমাণবিক শক্তি, একমাত্র শক্তি হচ্ছে পাকিস্তান যোগ দিয়েছে। তুরস্ক হচ্ছে টেকনোলজিতে এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী হচ্ছে তুরস্কের, এবং টাকা পয়সার দিক থেকে সবচেয়ে ধনবান দেশ হচ্ছে গিয়ে সৌদি আরব। এই 3টা দেশের সমন্বয়ে জোটটা কিন্তু হয়েছে। এটা কিন্তু ডিফেন্সিভ বলা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমি বলবো না যে মোটা দাগে যে এটা শিয়া সুন্নির দ্বন্দ্ব, আমি বলবো এটা ইরান এবং সৌদি আরবের ভেতরকার একটা দ্বন্দ্ব। আমি এখনও বলতে চাচ্ছি, আরও অনেক সুন্নি দেশ তো আছে, ইউই আছে, কাতার আছে, তারা কিন্তু যোগদান করে নাই, হয়তোবা তাদেরকে ওইভাবে প্রয়োজন। আপনি জানেন যে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু চুক্তিবদ্ধভাবে বাংলাদেশ এখনো চুক্তিবদ্ধ হয় নাই। আচ্ছা, বাংলাদেশ প্রসঙ্গটা পরে আসি। তাহলে ইরান এই প্রতিরক্ষা জোটের অন্যতম লক্ষ্য, অর্থাৎ ইরানের কাছ থেকে যদি কোনো হামলা আসে, অর্থনৈতিক অবরোধ আসে, সেটাকে মোকাবেলা করাও এই ত্রিপক্ষীয় জোটের একটি লক্ষ্য। আমি এটাকে এভাবে বলি যে দেখুন, আমি টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পড়েছি, খুবই স্কেচই আসছে, খুব ডিটেল যে আসছে তা না। এখানে কিন্তু ডিফেন্সিভ বলছে। ডিফেন্সিভ বলতে কি আপনার আত্মরক্ষামূলক, এবং এই 3 দেশের কোনো দেশকে যদি আক্রমণ করে তাহলে এটা সার্বিকভাবে 3 দেশের দায়িত্ব এটাকে প্রতিহত করা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, আপনি এখন দেখুন যে কোনোভাবে হরমুজ দিয়ে আপনার সৌদি আরব সহ, সৌদি আরবকে বিশেষ করে কোনো ধরনের জ্বালানি পরিবহন করতে দিবে না। তাহলে তার বিকল্প হচ্ছে গিয়ে লোহিত সাগর দিয়ে বাবেল মান্দেব হয়ে আসা। হ্যাঁ, এখানে আসলে আমাদের দেশে, আমরা তো ইরানের জ্বালানির উপর নির্ভরশীল না ততটা, আমরা নির্ভর করি সৌদি আরব, কুয়েত, কাতার এইসব দেশের উপরে। এখন কথা হচ্ছে যে কাতারের এলএনজি আমরাও কিন্তু আনতে পারছি না, কারণ কাতার বলেন, কাতার বছরে $100 বিলিয়ন আপনার এলএনজি রপ্তানি করে। 100 বিলিয়ন রপ্তানি যে করে তার এখন পুরোটাই হচ্ছে ইরানের মার্সির উপরে। যদি কাতার রাজি হয় যে ঠিক আছে আমি তোমাকে এই ট্যাক্স দিয়ে রাজি, তবেই কিন্তু পারবে। এর মধ্যে সৌদি আরব যখন চেষ্টা করেছে তাদেরকে বাধা দিয়েছে ইরান। সেকেন্ডলি, যখন বাবেল মান্দেব দিয়ে মানে শুরু করেছে,
তখনও কিন্তু হুতিদেরকে দিয়ে আক্রমণ করেছে, যদিও এটা ইয়েমেন অস্বীকার করেছে সামথিং লাইক দ্যাট, কিন্তু তারপরেও এই ঝামেলাটা রয়ে গেছে। সুতরাং মানে এই ডিফেন্স প্যাক্টটার উদ্দেশ্য বলছে এরকম, যদি তিনটা দেশের কোনো দেশ, এটা কিন্তু একটা বহু দীর্ঘ এটার একটা পরিকল্পনা আছে। এটা ভবিষ্যতে অনেকে ন্যাটো বলছে, মধ্যপ্রাচ্যের ন্যাটো বা মুসলিম বিশ্বের ন্যাটো, এটা যাই হোক, ন্যাটো তো আপনি কি মনে করেন? আমি মনে করি এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা বিষয়, এবং এখানে অনেকগুলি বিষয় আছে। যেমন এই গত যুদ্ধ যেটা হলো মার্কিন, ইউএসএ, ইসরায়েল এবং ইরানের মধ্যে, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার একটা মোটামুটি একটা প্যারাডাইম শিফট হয়েছে। এটা কীরকম? যেমন সৌদি আরব, কুয়েত, কাতার এই দেশগুলি ধরে রেখেছিল তাদের নিরাপত্তা দেবে ইউএসএ, যুক্তরাষ্ট্র, কিন্তু সেটা এখন থাকছে না। এখন যুক্তরাষ্ট্র এই ঘাঁটিগুলো থাকবে, এই ঘাঁটিগুলি এখনও তো আছে, কিন্তু ভবিষ্যতে না থাকার সম্ভাবনা বেশি, কারণ এখানে ক্লিয়ার মেসেজ দিয়েছে সৌদি আরবের। যেটা দেখুন, ইসরায়েলের প্রচণ্ড ইন্টারেস্ট হলো ইউএসের সাথে, কারণ কি আইপ্যাক, আপনি এটা ইসরায়েলি একটা জিউস লবি, যেটা মানে সরকারকে ফেলে দিতে পারে, এই পরিমাণ ক্ষমতা রাখে। হ্যাঁ, ইসরায়েলি আমেরিকান আইপ্যাক হচ্ছে আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এটা এত শক্তিশালী, এবং এরা প্রত্যেকটা ইলেকশনে ফান্ডিং করে। আগে কিন্তু দল ভিত্তিক করতো, ডেমোক্র্যাট বা রিপাবলিক, এখন দল ভিত্তিক না, এখন ব্যক্তিগতভাবে প্রত্যেক সেনেটর এবং প্রত্যেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে তারা সাপোর্ট করে, এবং এর জন্য ক্যাপিটাল হিলে তাদেরকে রোল কলের মধ্যে হাজির হতে হয়, বাইবেলের হাত রেখে শপথ করতে হয় যে আমি কখনো ইসরায়েল বিরোধী স্বার্থে জড়াবো না। সো এইভাবে কথা বলে, তো এই বিষয়টা এরকম যে আইপ্যাক যদি চায় ইউএসএর গভর্নমেন্টকে ফেলে দিতে পারে। আপনি খেয়াল করে দেখুন, স্বাধীনতা পরে সেই প্যালেস্টাইনের মানে এই পর্যন্ত 6 বার ইউএসএ সরাসরি ইসরায়েলের ক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করেছে, মানে ইসরায়েলকে রক্ষার জন্য। আচ্ছা, আমরা আসি যে তিনটি রাষ্ট্র প্রতিরক্ষা জোট করলো, এই তিনটি রাষ্ট্রই কিন্তু যুক্তরাষ্ট্রের বন্ধু, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব। তো এই এত জোট করার আগে তারা যদি যুক্তরাষ্ট্রকে নিবৃত্ত করতে পারত যে ইরানের উপরে এই যুদ্ধ চাপিয়ে দিও না, বা এই যুদ্ধ প্রলম্বিত করো না, বা আরেকটি দেশ দখল করার কোনোভাবেই এটি মানে ন্যায়সঙ্গত না, তাহলে কি এই প্রতিরক্ষা জোটের আর দরকার ছিল? তাহলে ওই যে মর্গেনথুর কথায় আসতে হয়, উনি যেটা বলেছিলেন যে নাথিং ইজ কল পার্মানেন্ট ফ্রেন্ড অ্যান্ড পার্মানেন্ট ফো, ইট ইজ দ্য ওনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। একটা দেশ তার, এখন দেখুন তিনটা দেশে ইউএসের বন্ধু, বলতে গেলে পরম বন্ধু, কিন্তু এখন তারা দেখছে যে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না ইউএসএকে দিয়ে। এই 2 দিন আগে পাকিস্তানের সাথে কী দহরম মহরম ছিল, রাইট? কিন্তু এখন দেখেন, যখন আপনার সৌদি আরবের দিকে পাকিস্তান চলে গেল, তখন কিন্তু অবশ্যই ইউএসএ এটা পছন্দ করবে না। এখন ইউএসএ সর্বশেষ আপনি জানেন যে সৌদি আরব, কুয়েত এই দেশগুলোর প্রতিরক্ষার একটা বড় দায়িত্ব এখন পাকিস্তান নিয়েছে, বিনিময়ে পাকিস্তানকে $5 বিলিয়ন সৌদি আরবের সাথে একটা চুক্তিও হয়েছে। হ্যাঁ, এখন দেখেন যে এবার যেটা দেখলো, যখন ইরান রিটালিয়েট করতে গিয়ে এই সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এইসব দেশে আক্রমণ করলো, তখন কিন্তু ইউএসএর এটাকে থামাতে পারলো না। ইরান অত্যন্ত মানে দক্ষতার সাথে যে চিন্তা করে যে আমি তো ইউএসএ পৌঁছতে পারবো না, আমি ইসরায়েলে পৌঁছতে পারবো না, হ্যাঁ, সো আপনাকে ওই জায়গায় আঘাত করছে যেখানে আপনি কষ্ট পান। এবং এর মাধ্যমে যেটা সৌদি আরব সহ কুয়েত, কাতার এই দেশগুলো বুঝে গেল, তাদের তো প্রায় 12টার মতো ঘাঁটি আছে। এরা বুঝলো আমরা যখন বিপদে পড়বো তখন সৌদি আরব মানে ইউএসএ আমাদেরকে হেল্প করতে আসবে না। আপনি দেখুন মধ্যপ্রাচ্যে যতগুলি দেশ আছে, সৌদি আরব বারবার তাদের, এখন তো সবচেয়ে আপগ্রেডেড এবং সবচেয়ে ভয়ানক যে যুদ্ধ বিমান, এটা F-35, এটা কিন্তু সৌদি আরব অনেকবার চেয়েছে, সৌদি আরবকে দেয় নাই, বাট ইসরায়েলকে দিয়েছে। তো সুতরাং এটা সৌদি আরব সহ এই সুন্নি দেশগুলি বুঝতে পেরেছে যে তাদের নিরাপত্তার জন্য সৌদি আরব যথেষ্ট নয়। এটা হলো প্যারাডাইম শিফট। এখন তারা চিন্তা করলো যে আমাদের এমন একটা মডালিটিস বের করতে হবে যাতে আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পারি। সেই জন্য তারা টার্কিকে নিয়েছে, আমাদেরকে তো জোটে যোগদান করার জন্য ডাকলো না, গত শুক্রবার বোধহয় হয়তো স্বাক্ষর হয়েছে। তাহলে কথা হলো যে টার্কিকে কেন নিল? এটা নেটোর দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশ, এদের টেকনোলজি ইজ ভেরি হাই। এদেরকে কেন পাকিস্তানকে ডাকলো? পাকিস্তানের নিউক্লিয়ার শক্তি আছে। সো এইরকম একটা জোট যদি ভবিষ্যতে হয়, তাহলে অবশ্যই এটা ভবিষ্যতের বিশ্ব ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাবক হিসেবে
সহায়তা করবে। সেকেন্ডলি হচ্ছে আমার ধারণা সৌদি আরব সহ এই সুন্নি দেশগুলি, কুয়েত, কাতার সহ, তারা কিন্তু নিজস্ব প্রতিরক্ষার ব্যাপারে এখন সচেতন হবে এবং ইউএসের উপর আর ডিপেন্ড করবে না। এখন সেই বাংলাদেশ প্রসঙ্গে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন যে বাংলাদেশ এই জোটে অংশগ্রহণ করতে আগ্রহী। আপনি কি মনে করেন? আগ্রহী না হয়ে কোনো বিকল্প নাই, কারণ বাংলাদেশের পুরা ব্যাপারটা হচ্ছে অর্থনৈতিক। আমরা জানি যে বাংলাদেশের প্রায় ৩৫ লক্ষ কর্মী সেখানে আছে, এটা কিন্তু সহজ কোনো, সবচেয়ে বেশি রেমিটেন্স আছে সৌদি আরব থেকে। দ্বিতীয়ত আসেন যদি সৌদি আরব বাংলাদেশকে আমন্ত্রণ করে থাকে, সেই আমন্ত্রণকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের আছে? নাই। আমি নিরপেক্ষভাবে বলছি, এ কোনো দলীয়, কোনো ধর্মীয়, কোনো অনুভূতির আমি অংশ হিসাবে এটাকে বলছি না। আচ্ছা, এখন দেখুন যে আপনার যদি মনে থাকে, সৌদি আরব এর আগের বারও একবার জোট করেছিল যখন ইয়েমেনে হুতিদের উপরে তারা এয়ার স্ট্রাইক করলো, তখন কিন্তু সৌদি আরব বাংলাদেশ যোগদান করে নেই, সে আমন্ত্রণে সাড়া দেয়নি। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম যে 3 দেশের মধ্যে চুক্তি হয়েছে, যদি কোনো কারণে সৌদি আরব ডেকে থাকে, বাংলাদেশকে আমন্ত্রণ জানায় বা এটার অংশ হিসাবে ডাকে, তাহলে আমাদের যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। যদি কোনো কারণে সৌদি আরব এটাকে নেগেটিভলি নেয়, আগেরবার যেমন নেগেটিভও নেয়নি, পজিটিভও নেয়নি, যে ঠিক আছে তোমাদেরকে দেখেছি, তোমরা আসছো ভালো, না আসলে নাই। যদিও সৌদি আরব একসময় এই ইয়েমেনদের উপর এয়ার স্ট্রাইকটা কমিয়ে দিল, বন্ধ করলো, বা তাদের যে ক্ষতি হয়েছে তারা এটা মেনে নিয়েছে। কিন্তু এখন যদি এই অবস্থায় ডাকে যে এই জোটকে শক্তিশালী করার জন্য, সদস্য বাড়ার জন্য বাংলাদেশকে আমাদের কাছে চাই, আমি একজন নিরপেক্ষ বাংলাদেশ হিসেবে মনে করি আমাদের উচিত এখানে যাওয়া। এটি অনেকেই বলছিলেন, আপনিও বলছিলেন যে এটা কেউ কেউ মুসলিম ন্যাটো হিসাবেও অভিহিত করছে। তো সেক্ষেত্রে বৃহত্তর এবং শক্তিশালী মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, তাদের ভূমিকা কী হবে? এখন দেখুন, গত 1 বছর ধরে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে যে একটা ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে একটা জোট করা যায় কিনা। জিওপলিটিক্যালি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার যে অবস্থান, সেটা কিন্তু খুব একটা প্রভাব ফেলবে না। এখন কি আপনার সৌদি আরবের এই পরিমাণ শক্তি দরকার যে 8-10টা 15-20টা মুসলিম কান্ট্রি থেকে তাদের শক্তি নিতে হবে? তা কিন্তু না। তাদের এখন যা আছে, এবং তুরস্ক এবং পাকিস্তান যে সাপোর্টটা করতে পারে, তাহলে অন্য কোনো ইসলামিক দেশের কিন্তু সহায়তা প্রয়োজন নাই, টেকনিক্যালি ভার্চুয়ালি নেই, কারণ তারা তো বলছে এটা ডিফেন্সিভ। তার মানে কি, আপনার মনে করেন সৌদি আরব রাজি হলো না, হরমুজ দিয়ে তারা যাবে না, তাহলে বাবেল মানদেব দিয়ে যাবে, রেড সি দিয়ে যাবে। সেক্ষেত্রে যেন হুতি আক্রমণ না হয়, এটুকু ঠেকানোর জন্য এর থেকে বড় শক্তির প্রয়োজন আছে বলে আমি মনে করি। হুতির আক্রমণ ঠেকানোর জন্য তো আরেকটি হয়েছে যে 14টি দেশের, যার মধ্যে বাংলাদেশও আছে, এটা শুধু নৌ চলাচল নির্বিঘ্ন করার। এইটার নেতৃত্ব হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কান্ট্রিজ। এখানে এটা হচ্ছে গিয়া, এটা হলো হরমুজের এই অংশটার ক্ষেত্রে, বা বাবেল মানদেব দিয়ে আনলে তো আমাদেরই ক্ষতি, বাংলাদেশের ক্ষতি। যেমন আমাদের প্রত্যেক লিটার তেলের জন্য 5 থেকে 7 টাকা বেড়ে যাবে। আমরা যদি হরমুজ দিয়ে আনতে পারতাম ভালো কথা। এখন যদি কোনো কারণে সৌদি আরব থেকে আপনি তেল আনছেন, সৌদি আরবের জ্বালানি হরমুজ দিয়ে পার হতে দিচ্ছে না, তাহলে একমাত্র অপশন হচ্ছে আপনার লোহিত সাগর দিয়ে, বাবেল মানদেব দিয়ে আসা। তাহলে এখানে যদি বাংলাদেশে আসে, সেখানে যদি তোমাদের দেশে আমরা পরিবহন করছি, এইটা হুতি আক্রমণ করছে, সেখানে বাংলাদেশকে যদি আমন্ত্রণ করে, তাহলে বাংলাদেশের আর কোনো বিকল্প আছে যে না যোগদান করে? কারণ একটা বিষয়, যদি কোনো কারণে সৌদি আরব বাংলাদেশের উপর নাখোশ হয়, এটা আমার অর্থনীতি বিশাল প্রভাব পড়বে। তো 35 লক্ষ আমার যে প্রবাসী মানুষ আছেন, বন্ধুরা আছেন, তারা যে টাকাটা পাঠায়, এটা বাংলাদেশের ইকোনমির জন্য একটা বড় একটা ফ্যাক্টর। সো এটাকে ইগনোর করার মতো সাহস, সামর্থ্য কোনোটাই আমাদের নাই। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ইরান আত্মরক্ষার জন্যই মার্কিন ঘাঁটি, বা সৌদি আরব, এই মধ্যপ্রাচ্যের অন্য দেশে যে মার্কিন ঘাঁটি আছে, এমনকি বেসামরিক স্থাপনায় তারা পাল্টা আঘাত এনেছে নিজের অবস্থান করার জন্যে। কিন্তু যদি পাকিস্তান তো এই প্রতিরক্ষা জোটের অংশীদার হয়েছে, এবং পাকিস্তান আবার ইরানের প্রতিবেশী, সেক্ষেত্রে ইরান পাকিস্তানকে টার্গেট করতে পারে কিনা, লক্ষ্যবস্তু করতে পারে কিনা? মানে ইরান পাকিস্তানকে লক্ষ্যবস্তু করতে পারে কিনা? পারে, কিন্তু ইরান এই ঝুঁকিতে যাবে না, কারণ এটা একটা নতুন ফ্রন্ট খোলা হয়ে যাবে। তারপরে দেখুন, এখানে আবার চীনের ব্যাপার আছে। চীন কিন্তু এখানে যাবে না, বা চীনের প্রয়োজন নেই, কারণ আপনার ইরানের সবচেয়ে বড় জ্বালানির মার্কেট হচ্ছে গিয়ে চীনে,
এবং তারা কিন্তু হরমুজ দিয়ে খুব সহজেই সহজেই হয়তোবা নিচ্ছে, দেখবেন ভিতরে ভিতরে কোনো ইরানের কাছে কোনো লেভিও নিচ্ছে না, ঠিক আছে। এখন অলরেডি ইরান যে সাক্ষাৎ যারা শত্রু আছে তাদেরকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে পাকিস্তানে আক্রমণ করে নতুন একটা ফ্রন্ট খোলা আমার মনে হয় যে এটা ইরানের মানে চিন্তার ভিতরে বা সামর্থ্যের মধ্যে নাই। সুতরাং এটা একটা remote পাকিস্তান যে এই জোটে অংশ নিল, এটা তার অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে, এটা ঠিক। কিন্তু একইভাবে তার এই মুহূর্তে পাকিস্তানে যে অভ্যন্তরীণ যে গোলযোগ, এমনকি সেখানে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই চলছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও কিন্তু একটা বড় ধরনের আন্দোলন হচ্ছে। এসব থেকে তার দেশের জনগণের দৃষ্টি ফেরানো কি এটা লক্ষ্য হতে পারে বলে আমি তা মনে করি না। পাকিস্তান মনে হয় খুব স্মার্টলি এটা কাজ করছে। পাকিস্তান কিন্তু বিশ্ব রাজনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার গুরুত্ব বাড়িয়ে ফেলেছে যে কোনোভাবে, যেমন এই মধ্যস্থতা করি, রাইট। এই আপনার যখন ইউএস ইরানের মধ্যে মধ্যস্থতা করে তারা অনেক দূর এগিয়ে গেল, তারপরে এখন তো সে ফিজিক্যালি পার্টিসিপেট করছে। সৌদি আরবের নিরাপত্তা, কুয়েতের, কাতারের নিরাপত্তা, এইসব ক্ষেত্রে আপনি জানেন যে তাদের মানে পাকিস্তানকে $5 বিলিয়ন এই দুইটা দেশ দিয়েছে, আরও দিবে হয়তো, এবং প্রায় 8,000-এর মতো ট্রুপস পাঠিয়েছে সৌদি আরবে এবং দ্যাট। সুতরাং পাকিস্তান এখন তার অবস্থান থেকে গ্র্যাজুয়ালি দেখেন বিশ্ব রাজনীতিতে একটা প্রভাবক শক্তি হিসেবে দাঁড় করার চেষ্টা করছে। এর মূল হাতিয়ার হচ্ছে তার নিউক্লিয়ার পাওয়ার। এই ত্রিদেশীয় অন্তর্বর্তী যে বিষয়গুলি বললেন, অভ্যন্তরীণ আপনার বেলুচিস্তান এবং কাশ্মীর, দিস ইজ আ রুটিন ম্যাটার তাদের জন্য, তাই এরকম চলবে। বাট আমার মনে হয় যে সেখানে স্বাধীনতা অর্জন করা বেলুচদের জন্য খুব সহজ হবে। এই ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটকে ভারত কিভাবে নেবে? ভারত অবশ্যই এটা খুবই সন্দিগ্ধ চোখে তাকাবে। আমরা রণধীর জয়সওয়ালের যে শুনছিলাম, তারা খুব সূক্ষ্মভাবে, তীক্ষ্ণভাবে খেয়াল রাখছে। এটা খুবই ডিপ্লোম্যাটিক একটা উত্তর, এবং তারা বাংলাদেশও কি কোন দিকে যায় না যায় সেই ব্যাপারেও খেয়াল রাখছে। ভারত এটাকে ইতিবাচকভাবে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, বিকজ এখানে ইন্টারেস্টটা মানে ইসরায়েলের সাথে যদি চিন্তা করি, এমনকি ইরানের সাথেও কিন্তু ভারতের, আপনি জানেন যে ইরানের যে সাবাহার নৌবন্দর আছে, সমুদ্র বন্দর, এটা পরিচালনা করে। সুতরাং এটা যদি এরকম ব্যাপার দাঁড়ায়, যেহেতু ওই যে আপনার কৌটিল্যের সেই কথায় আসি, এনিমি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ, তাহলে তো ভারত পাকিস্তানের শত্রু যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই পাকিস্তান যেখানে যাবে সেখানে তার অবস্থানটা বিপরীতমুখী থাকবে, সেটাই বড় কথা। বাট ভারত খুব একটা বেশি প্রভাব ফেলতে পারবে বলে আমি মনে করছি না। এই জোটকে চীন এবং রাশিয়া কিভাবে নেবে? চীন এবং রাশিয়া, চীনের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। চীন কিন্তু প্রচণ্ড বাণিজ্যিক মনা একটা দেশ। তারা চিন্তা করবে যা হয় হোক, এর মধ্যে বিজনেস আমার ভালো হয় কিনা, সেটাই হলো গুরুত্বপূর্ণ। চীন যখন দেখবে যে তার অস্ত্র বিক্রি হচ্ছে কিনা, তার অস্ত্র তো কম, অস্ত্রের কথা বাদই দেন, বিশেষ করে তার জ্বালানি নিরাপত্তা ইরান থেকে যদি সে নিরাপত্তার সাথে আনতে পারে, সুতরাং চীন এ ব্যাপারে খুব একটা চিন্তিত না। সুতরাং আমার মনে হয় চীন তো কোনোদিনই কোনো বিষয়ে সরাসরি অংশগ্রহণ করে নাই। চীনের ব্যাপারটা কি, যখন আপনার একটা ব্যাপার দাঁড়ায়, যুদ্ধ পরিস্থিতি দাঁড়ায়, তখন সে ব্যালেন্স শিট দেখে কোথায় আমার ব্যবসা বেশি। তো দেখেন মিয়ানমারের ক্ষেত্রে ওই জান্তা সরকারকে অস্ত্র দিচ্ছে, আবার রিবেলদেরকে অস্ত্র দিচ্ছে। তার বিষয় হলো আমার অস্ত্র বিক্রি হইলেই হলো, আমার স্বার্থ ঠিক থাকলেই হলো। রাশিয়া তো এখন বেসিক্যালি আসলে বাইপোলার বিশ্ব নাই, এখন ইউনিল্যাটারাল পৃথিবীতে রাশিয়ার ভূমিকাটা বিবৃতি দেওয়া ছাড়া আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং রাশিয়ার থেকে চীনের বরং প্রভাব, উপস্থিতি এবং মন্তব্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আসি আজকে 25শে আগস্ট, 9 বছর আগে 2017 সালে এই 25শে আগস্ট লাখ লাখ, মানে একদিনে নয়, লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারের সামরিক জান্তার আক্রমণের মুখে, অর্থাৎ তারা উৎপীড়িত হয়ে এখানে আসছে, এবং বাংলাদেশ মানবিক দৃষ্টিতে তাদের আশ্রয় দিয়েছিল। আজকে 9 বছর হয়ে গেল। এই একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলেন যে এই সমস্যার সমাধানে বাংলাদেশের কী করণীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কী করণীয়? আপনাকে ধন্যবাদ। মানে এই বিষয়টা নিয়ে আমি গত 15-16 বছর ধরে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাচ্ছি।
আমি যেহেতু আর্ম ফোর্সেস ওয়ার্কফোর্স এনডিসিতে ন্যাশনাল ডিফেন্স কলেজে আর্ম ফোর্সেস ওয়ার্কফোর্স যে কোর্সটা আছে, প্ল্যাটফর্মটা আছে, এখানে খুব ইন্টেন্স লেখাপড়া হয় এবং এটা নিয়ে গবেষণা হয়। আমি সেখানে 4-5 বছর ছাত্র বা প্রশিক্ষক, প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলাম। সো এটার সাথে প্রত্যেক বছরে আমাদের কাজ করতে হয়েছে। এটা একটা এমন একটা সমস্যা যে সমস্যাটার কোনো সমাধান নাই। বাট আপনি মনে রাখবেন যে চায়নায় একটা কথা আছে, উ মানে বিপদ, জি মানে সম্ভাবনা। প্রত্যেকটা বিপদ কিন্তু একটা সম্ভাবনা তৈরি করে। সো আমার দৃষ্টিতে আমরা জনতার দল থেকে এখানে একটা সলিউশন, একটা মডেল প্রস্তাব করেছি। সরকারের কানে গেছে কিনা জানি না, বাট আমি এর আগেও একটা টক শোতে তুলে ধরেছি। প্রথম আমরা বোঝার চেষ্টা করি আসলে রোহিঙ্গাদের স্ট্যাটাস কি। রোহিঙ্গারা কিন্তু স্টেটলেস নাগরিক না, কিন্তু বাসিন্দা হিসেবে স্টেটলেস মানে যাদের রাষ্ট্র নাই, যাদের রাষ্ট্র নাই। এখন কর্তৃত্বেরও রাষ্ট্র নেই। রিফিউজি দেখার জন্য ইউএনএইচসিআর আছে, আইডিপি দেখার জন্য আপনার আইওএম আছে, ইন্টারনালি ডিসপ্লেসড পিপল। কিন্তু স্টেটলেসদের কখনো কেউ দেখার নাই। তার মানে কি, এই যে আইডিপি এবং রিফিউজি, তাদের একটা স্বপ্ন থাকে, একদিন না একদিন তারা তাদের বাস্তুপিঠায় তাদের দেশে ফিরে যাবে। স্টেটলেসরা কখনো তাদের কোনো স্বপ্ন নেই, বিকজ তারা কোথায় যাবে। উদাহরণ, 1948 সাল থেকে যে প্যালেস্টাইনের লাখ লাখ মানে প্যালেস্টাইনিয়ান রিফিউজি মানে স্টেটলেস হয়ে জর্ডান, সিরিয়া, ইজিপ্টে গেল, একজনও কিন্তু ফিরে আসেনি। সুতরাং এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো স্টেটলেসের দেশে ফেরার কোনো মানে নজির নাই। তাহলে এখন আসেন যে আমরা যখন প্রায় 11 লক্ষ থেকে 12 লক্ষ রোহিঙ্গাকে নিলাম, তখন এটা একটা মারাত্মক ঐতিহাসিক ভুল হয়েছে। কারণ সে সময়ের যে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, তিনি বলেছেন তার ব্যক্তিগত আবেগ, 71-এ রিফিউজি হওয়ার ঘটনা, এটা করে এতজনকে খাওয়াতে পারি, এতজনকে পারবো না কেন। এই ব্যক্তি আবেগে তো জাতির ভাগ্য নির্ধারণ করা যায় না। সুতরাং এটা মারাত্মক একটা ভুল হচ্ছে তখন নিয়ে। এরপরে আমরা দেখলাম যে গত 9-10 বছরে এই রোহিঙ্গা ইস্যুকে নিয়ে বাংলাদেশ কোনো ধরনের কার্যক্রম করতে পারল না, এবং যা করেছে অরণ্য রোদনের মতো। আপনি দেখুন, যখনই আমাদের সরকার প্রধান বা মন্ত্রীবর্গ আসিয়ানে যান, চীনে যান, ভারতে যান, ফিরে এসে বলেন যে তাদের সাথে কথা হচ্ছে, রোহিঙ্গা প্রথম সহযোগিতা করবে। কোনো দিন এসব দেশ সহযোগিতা করবে না। এবং গত 60 বছরের ইতিহাসে আসিয়ান কোনো দ্বিপাক্ষিক মানে আসিয়ান মেম্বারদের কোনো দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে পারে নাই, পারবেও না। এখন কথা হলো, তারা যখন নিজেদের সমস্যার সমাধান করতে পারে না, আপনার মতো একটা উটকো বিষয় কেন আপনার করতে যাবে, সমাধান করতে যাবে না, প্রশ্নে ওঠে না। সুতরাং আপনি ধরে রাখেন এখানে সম্ভাবনা নীল। এখন সরকারের যেটা করণীয়, এখানে আমাদের একটা অদ্ভুত একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, প্রথম কথা হচ্ছে যে আমরা জনতার দলতে একটা মডেল দিয়েছি। তার আগে বোঝার চেষ্টা করি যে রোহিঙ্গা মিয়ানমারের মডেলটা একটু যদি সংক্ষেপে বলেন। আচ্ছা, মডেলটা আমি বলছি। এখন আমরা জনতার দল যে মডেল দিয়েছি, এটার ভিত্তি হচ্ছে গিয়ে বিল ক্লিন্টনের 96-এর যে মডেল, জেরুজালেমকে কেন্দ্র করে। তখন কিন্তু জেরুজালেমকে যখন ইন্টারন্যাশনাল ফ্রি ওপেন সিটি ডিক্লেয়ার করা হলো, তখন কিন্তু ইসরায়েলও এটা মেনে নিয়েছিল, ফিলিস্তিনিরাও মেনে নিয়েছিল যে ওয়েস্ট ব্যাংক এবং গাজা মিলে হবে ফিলিস্তিন রাষ্ট্র, এবং ইসরায়েল আলাদা থাকবে, এবং জেরুজালেম তো ফ্রি সিটি। এখন এখানে যে কনফ্লিক্টিং যে ইন্টারেস্ট আছে, সেখানে যদি আমরা রাখাইনের রাজধানী সিতুয়েকে ইন্টারন্যাশনাল সিটি, ফ্রি সিটি, ওপেন সিটি করতে পারি, তাহলে সকল পক্ষকে হয়তো একটা জায়গায় আনা যেতে পারে। সেক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে। এটা হবে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু রিবেল, গভর্নমেন্ট টু রোহিঙ্গা টু আরএসও ইত্যাদিতে, আরাকান আর্মি ইত্যাদি। এটা কীভাবে, খুব সংক্ষেপে বলি। এখন জানেন যে অলরেডি আরাকান আর্মি 90% জায়গা দখল করে রেখেছে। 17টার মধ্যে 14টা শহর দখল করেছে, মেজর টাউন। বাকি আছে 3টা। এই 3টে, একটা হলো সিতুয়ের মধ্যে, একটা হলো সিতুয়ে, একটা হলো কায়াকপু, আর একটা হলো মুনাং। এই 3টা শহর যদি 100 বছরে যায়, আরাকান আর্মি দখলে নিতে পারবে না, এটা নিশ্চিত। এখন প্রবলেমটা আরাকানের হচ্ছে গিয়ে মিয়ানমারের প্রবলেমটা হচ্ছে বামার এবং অবামারদের মধ্যে। বামার কিন্তু হচ্ছে কেন্দ্রে, মানে যত পেরিফেরিতে আছে সব প্রদেশ, এরা হচ্ছে অবামার, এবং কিন্তু বামার, আপনার অং সান সুচিও কিন্তু বামার, ঠিক আছে। সুতরাং এরা এই যে সবাই যে বিদ্রোহ করলো, আন্দোলন করলো, সবাই কিন্তু স্তম্ভিত থেমে গেছে, একমাত্র থামাতে পারেনি আরাকান আর্মি। সুতরাং আরাকান যে স্বাধীন হওয়া সময়ের ব্যাপার, এখনও কিন্তু জেলনায়াং এটা স্বাধীনতা ঘোষণা করে নাই। এখন আসেন, এই যে 3টা শহরের কথা বললাম, এর মধ্যে সিতুয়ে পরিচালনা করে ভারত,
কেন? 539 কিলোমিটার হুগলি থেকে সিতুয়ে যায়, তারপরে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট দিয়ে, হ্যাঁ, কালাতোয়া, পালাতোয়া, জরিনপুর দিয়ে, আইজল দিয়ে একদম অরুণাচল পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। এটা কেন করেছে ভারত? এটা হলো গিয়ে যদি কোনো কারণে বাংলাদেশ ট্রানজিট কোনোদিন বন্ধ করে দেয় তাহলে সেভেন সিস্টার্সের বিকল্প। সুতরাং এখানে কিন্তু তাদের $2-3 বিলিয়ন ইনভেস্টমেন্ট অলরেডি আছে। সুতরাং কোনো অবস্থাতে সিতুয়ের অবস্থান ভারত ছাড়তে চাইবে না। এখন আসেন কায়াকপু। কায়াকপু হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে পাইপলাইনে চায়না কুনমিং পর্যন্ত 2টা পাইপলাইন নিয়েছে, একটাতে গ্যাস এবং আরেকটাতে তেল। এবং এই যে মধ্যপ্রাচ্য ইরান থেকে যে ক্রুড অয়েল আসে এটা কিন্তু কায়াকপু থেকে কুনমিংয়ে যায় পাইপলাইনের মাধ্যমে। সো কোনো এই কায়াকপু হচ্ছে গিয়া মিয়ানমারের অর্থনীতির পানির কল বলা হয়, এখান থেকে প্রচুর লেভি পায় জান্তা সরকার। সুতরাং কোনো অবস্থাতে চীন কিন্তু কায়াকপুর দখল ছাড়বে না। আর মুনাং হচ্ছে ওদের নেভাল বেস, এবার এটা দেখবেন যে গাজরের মতো হয়তো ফালি ফালি জায়গা। সুতরাং কোনো অবস্থাতে সিতুয়ের দখল ছাড়বে না কালাদান মাল্টিমোডের জন্য ভারত, কোনো অবস্থাতে কায়াকপুর অবস্থান ছাড়বে না চীন, যতক্ষণ পর্যন্ত আপনার এই গ্যাস লাইন। মানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারত ও চীনেরও ইতিবাচক ভূমিকা প্রয়োজন। এর মধ্যে যেটা সোনালী সুযোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে যে চীন যখন আমাদেরকে করিডোরের প্রস্তাব দিয়েছে, এই করিডোর যে আপনার আসবে, আপনার কালাতোয়া, পালাতোয়া, ডরিনপুর পার হয়ে যখন আপনার মান্দালয় আসবে, তারপরে কিন্তু মংদুতে আসবে। মংদুতে আসার সময় আরাকান আর্মির হাতে পড়তে হবে। তাহলে এখন দেখেন সবাই কিন্তু আরাকান আর্মি নির্ভরশীল। এখানে আমরা একটা প্রস্তাব করেছি, যদি ফ্রি সিটি করা হয়, ওপেন সিটি করা হয়, তাহলে এখান থেকে যে লেভি আসবে তার কিছু অংশ আরাকান আর্মিকে দিতে হবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের এখন উচিত একটা শাটেল ডিপ্লোমেসিতে যাওয়া, সকল পক্ষকে বোঝায় বাবা কিছু যদি পাও নিবৃত থাকো। আরাকান জান্তা সরকার জানে এ জীবনে তারা আর কোনোদিন রাখাইনকে কন্ট্রোল করতে পারবে না, এবং আরাকান আর্মিও জানে এ জীবনে তারা সিতুয়ের কন্ট্রোল কোনোদিন নিতে পারবে না। এদিকে চীন ছাড়বে না কায়াকপু, ভারত ছাড়বে না সিতুয়ে, মুনাং ছাড়বে না জান্তা সরকার। সব কিছু মিলে যদি বাংলাদেশ একটা মধ্যস্থতা করে যে তোমাদের এই সমস্যাটা এইভাবে যদি সমাধান করে দেয়, এক বিনিময়ে আমাদের রোহিঙ্গাদের ফেরত নিতে হবে, তবে একটা সেই পথে যাচ্ছে না। বাংলাদেশ সেই পথে নাই, বাংলাদেশের কোনো ধারণাই নাই। বাংলাদেশ অরণ্য রোদন করে ওই কোনো সময় ভারতের কাছে, কোনো সময় চীনের কাছে, কোনো সময় আসিয়ান কান্ট্রির কাছে আমাদেরকে হেল্প করো, কোনো দিন এরা হেল্প করবে না। শুধু আপনাকে তো ট্রাম্প কার্ড, মানে আপনাকে একটা পজিশনে গুরুত্বপূর্ণ। পাকিস্তান যেটা করেছে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে, তাদের অবস্থানটাকে গুরুত্বপূর্ণ। আমরা তো দিনে দিনে মানে আমাদের অবস্থানকে আরও দুর্বল করে ফেলছি। আমরা আশা করি যে আপনি যে পরামর্শ দিলেন জনতা দলের পক্ষ থেকে এবং বিশেষজ্ঞ হিসাবে সরকারি নীতি নির্ধারকরা সেটি আমলে নেবে, এবং এই যে 12-13 লাখ রোহিঙ্গা বাংলাদেশের উপর চেপে বসে আছে বছরের পর বছর, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি মানবিক সমস্যা, এটি একটি জনগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্ন। এবং অবশ্যই আপনি যে বলেছেন ডিসপ্লেস পিপল, মানে রাষ্ট্রহীন মানুষের রাষ্ট্র থাকা জরুরি, থাকা অপরিহার্য। কারণ আমরা যেমন একটি রাষ্ট্রের মালিক, একটা রাষ্ট্রের নাগরিক, তাদেরও তো একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে বসবাসের অধিকার আছে। সেই অধিকার প্রতিষ্ঠিত হোক, রাখাইনে শান্তি ফিরে আসুক, মিয়ানমার সরকারের সুমতি হোক, এবং এখানে যে রোহিঙ্গা আছে তারা নিরাপদে তাদের প্রত্যাবাসন ঘটুক, এবং সেখানে থাকার মতো পরিবেশটা নিশ্চিত হোক। এই প্রত্যাশা রেখে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল, আপনাকে চর্চার পক্ষ থেকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ।